ভুটান কোন বিদেশি রাষ্ট্রের সাথে যদি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে তাকে ভারতের পারমিশন নিতে হবে। ভারতের প্রায়র পারমিশন নিলেই ভুটান এমবাসি করতে পারবে, মানে ইন্ডিয়ান পারমিশন ছাড়া ভুটান কোন দেশের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন করতে পারবে না। আমি যদি আমার পররাষ্ট্র চালাতে না পারি, তাহলে নীতি চালাতে না পারি, তাহলে এটা তো কোনো ইন্ডিপেন্ডেন্ট স্টেট হতে পারে না। এবং আপনারা শুনলে অবাক হবেন, অনেকেই হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, আজ পর্যন্ত ইভেন টুডে ভুটানের সঙ্গে ইউএনএর জাতিসংঘের যে 5টা পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ রাষ্ট্র আছে, স্থায়ী নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী দেশ, কে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, চায়না এবং রাশিয়া, 5 দেশের কারো সঙ্গে তাদের ডিপ্লোম্যাটিক রিলেশন নাই, ফর্মাল ডিপ্লোম্যাটিক রিলেশন নাই। কারণ হচ্ছে ইন্ডিয়া এই ডিপ্লোম্যাটিক রিলেশন চায় না, এবং সেটা না চাওয়ার কারণ হচ্ছে মূলত ইন্ডিয়া চায় না যে চীনের সাথে ভুটানের ডিপ্লোম্যাটিক রিলেশন হোক, এটা ইন্ডিয়ার পলিসিতে নাই। তো যেহেতু চীনের সাথে সে বাধা দিতে চায়, এই জন্য সে 5 দেশের সবগুলোর সাথে বাধা দিয়েছে এবং 5 দেশের কারোর সাথেই তাদের ডিপ্লোম্যাটিক চুক্তি নাই। সুতরাং আমার রিসার্চে আমি দেখেছি যে ভুটানের সাথে ভারতের যে সম্পর্ক, সেটা কমপ্লিটলি এ হেজেমনিক রিলেশনশিপ। সুতরাং ভুটানের উপরে তারা কন্ট্রোল করছে। আর বাংলাদেশের ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম, তখনও শেখ হাসিনার সরকারের পতন হয় নাই, 2 বছর আগে রিসার্চ, যে বাংলাদেশের সাথে কোনো ফর্মাল হেজেমনিক ট্রিটি না হওয়া সত্ত্বেও বাংলাদেশ ভারতের একটি উপনিবেশে পরিণত হয়েছে, আনডিক্লেয়ার্ড কলোনি অফ ইন্ডিয়া। এটাই ছিল বাংলাদেশের অবস্থান শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল। এই কারণেই বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল ভারত। এবং ভারতীয়, আমি সরাসরি বলছি, 2014 সালে ভোট দিতে পারি নাই আমরা, 2018 সালে আগের রাতে ভোট হয়ে গেছে, ইলেকশনের আগের রাতে, 2024 সালে আমরা আবার ভোট দিতে পারি নাই। পারদর্শী হতে হবে, এবং তাহলে পরেই আমরা একটা বাঙালি মুসলমানের রেনেসা স্বপ্ন আমরা দেখতে পারি। এবং সেই কারণে এখানে যারা আছেন, ছাত্রছাত্রী যারা আছেন, তাদের কাছ থেকে আমি আরো শুনতে চেয়েছিলাম। আসলে আমি যখন বিশ্ববিদ্যালয়ে আসি তখন আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই, কারণ আমি তো প্রাগৈতিহাসিক যুগের মানুষ। কাজে আপনাদের সাথে আমার বিরাট কি বলবো জেনারেশন গ্যাপ হয়ে গেছে। আপনাদের জেনারেশনের আশা, আকাঙ্ক্ষা, ব্যথা, বেদনা, স্বপ্ন, এটা আমি আরো বেশি করে জানতে চাই। তো আজকে আমি খুশি হতাম যদি আপনাদের দিক থেকে আরো বক্তারা আজকে বক্তৃতা দিতেন, তাহলে আপনাদের যে আশা, আকাঙ্ক্ষা, আপনাদের কল্পনা, স্বপ্ন, এটা সম্পর্কে আমি আরো বেশি জানতে পারতাম। তো হয়তো ভবিষ্যতে এই সুযোগ আমার আবার হবে আপনাদের কাছ থেকে শুনবার জন্য। তো সেই জন্য আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আমি আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে, এই জুলাই বিপ্লব যদি সফল করতে চান, তাহলে প্রথমে হচ্ছে আপনার যে বাঙালি মুসলমান আইডেন্টিটি, এটা আপনাকে আগে ধারণ করতে হবে। শামসুদ্দিন ইলিয়াস শাহ, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ সর্বপ্রথম নিজেকে বলেছিলেন সুলতানে বাংলা। তার আগে এই অঞ্চলকে কি বলা হতো জানেন? গৌড় বলা হতো। গৌড় দেশ বলা হতো, বাংলাদেশ বলা হতো না, গৌড় দেশ বলা হতো। তার আগে শামসুদ্দিন ইলিয়াস শাহ এর সুলতান হওয়ার আগে যারা রাষ্ট্র চালাতো, সেই সেন বংশ নিজেদেরকে গৌরেশ্বর বলতো, অর্থাৎ গৌরের ঈশ্বর। সুতরাং এই যে বাংলা যারা বলে, তারা এটা পর্যন্ত জানে না যে এই বাংলা অ্যাজ এ পলিটিক্যাল এন্টিটি, এখানে পলিটিক্যাল সায়েন্সের আপনাদের চেয়ারম্যান সাহেব আছেন, অ্যাজ এ পলিটিক্যাল এন্টিটি যিনি প্রথম দিয়েছিলেন, তিনি স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ।